হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বটনিক হেভেন। অনেকদিন পর আবার শুরু করছি আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ। আপনাদের পাঠানো কৃষি, চাষাবাদ ও গাছপালা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই প্রশ্ন উত্তর পর্বটি। তাহলে চলুন আজকের প্রশ্ন উত্তর পর্বে দেখে নিই প্রথম প্রশ্নটি কি। জীবনানন্দ দাশবাবু প্রশ্ন করেছেন, একটি 2 বছরের গোলমরিচ গাছ থেকে কত ফলন পাওয়া যায়? প্রথমেই বলি, 2 বছরে গোলমরিচ গাছ থেকে কোনো ফলন হয় না। গোলমরিচ গাছ থেকে ফলন পেতে গেলে আমাদের 3 থেকে 3.5 বছর অপেক্ষা করতে হয়। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে 2.5 থেকে 3 কেজি অবধি ভালো ফলন পাওয়া যায় এবং সেটি সঠিক পরিচর্যায় 4 থেকে 4.5 কেজি অবধি হতে পারে। আকরাম আকাশবাবু বলেছেন, নারকেল গাছের সঠিক খাবার বা পুষ্টি নিয়ে বলুন। ভালো ফলন ও সুস্থ গাছের জন্য প্রয়োজন পচা গোবর বা কম্পোস্ট, ইউরিয়া নাইট্রোজেনের জন্য এবং ফসফরাসযুক্ত সার। পটাশ নারকেল ও ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট। নারকেল গাছের সঠিক খাবার হলো পচা জৈব সার এবং তার সাথে সুষম এনপিকে, বিশেষ করে পটাশ। রাখবেন, শুধু ইউরিয়া দিলেই হবে না, নারকেল গাছের বয়স, মাটির ধরন ও ফলনের উপর ভিত্তি করে সুষম এনপিকে ও জৈব সার দিতে হবে। আর আপনি যদি এই এনপিকে জৈবভাবে ব্যবহার করতে চান, তাহলে এন মানে নাইট্রোজেনের জৈব উৎস হলো গোবর সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, নিম খোল এবং সরিষার খোল। পি ফসফরাস মানে হলো হাড়ের গুঁড়ো, এর জৈব উৎস হলো হাড়ের গুঁড়ো, রক ফসফেট বা ভালো কম্পোস্ট। আর কে মানে পটাশিয়াম, এর জৈব উৎস হলো কাঠের ছাই, কলার খোসার কম্পোস্ট, ফার্মেন্টেড উপাদান এবং কিছু জৈব পটাশের উৎস। আপনারা যদি রাসায়নিক এনপিকে ব্যবহার না করতে চান, তাহলে এনপিকের এই জৈব উৎসগুলো ব্যবহার করে আপনার গাছকে অর্গানিক সার দিতে পারেন। তবে মনে রাখবেন, কাঠের ছাই বেশি দেবেন না, কারণ কাঠের ছাই মাটির পিএইচ বাড়াতে পারে। আর কাঁচা গোবর বা অতিরিক্ত খৈল সরাসরি গাছের গোড়ায় দেওয়া উচিত নয়। হ্যাঁ, শিখা ম্যাডাম বলেছেন, গোলমরিচ গাছে কি সার দেব? উনি বটানিক হেভেন থেকে গোলমরিচ গাছ নিয়েছিলেন। ম্যাডাম, আপনার গাছের বয়স 2 বছর আপনি উল্লেখ করেছেন। 2 বছরে গোলমরিচ গাছ থেকে ফলন হয় না। গোলমরিচ গাছ থেকে ফল পেতে গেলে 3 থেকে 3.5 বছর অপেক্ষা করতে হয়। এবার আমি আসি সারের প্রশ্নে। প্রথমে দেখুন, গাছটি পর্যাপ্ত আলো এবং ছায়া এবং সঠিক সাপোর্ট পাচ্ছে কিনা। এর সাথে সাথে আপনাকে দেখতে হবে জল নিকাশ ও পরিচর্যা পাচ্ছে কিনা। যদি এই সবগুলোই সঠিকভাবে আপনি দিতে পারেন, এরপরে আপনি সারে আসুন। আপনি আপনার গোলমরিচ গাছে দেবেন পচা গোবর অথবা ভার্মি কম্পোস্টের সাথে সুষম এনপিকে সার এবং পটাশ প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। অতিরিক্ত ইউরিয়া কখনোই দেবেন না, এতে লতা ও পাতার বৃদ্ধি বেশি হতে পারে কিন্তু ফলন কমে যায়। সন্দীপ জানা বাবু প্রশ্ন করেছেন, নারকেল এবং ভ্যানিলার উন্নত মানের চারা কোথায় বা কোন নার্সারি থেকে পাবো? উনি বাণিজ্যিকভাবে চাষ করতে চান। বাণিজ্যিকভাবে চাষের জন্য অবশ্যই ভালো জাতের, রোগমুক্ত ও সত্যিকারের জাত পরিচয়যুক্ত চারা নেওয়া উচিত। অবশ্যই আপনি আপনার বিশ্বস্ত কোনো নার্সারি থেকে নেবেন। এছাড়া আপনি কোনো রিসার্চ স্টেশন থেকেও নিতে পারেন। নারিকেল ও ভ্যানিলার উন্নত মানের চারা আমাদের বটানিক হেভেন নার্সারিতে পাওয়া যায়। বাণিজ্যিকভাবে চাষ করতে চাইলে জমির ধরন ও এলাকার আবহাওয়া অনুযায়ী জাত নির্বাচন করুন। চারা সংখ্যা এবং রোপণ পরিকল্পনা নিয়েও আমরা পরামর্শ দিই। চারা ও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এছাড়াও স্ক্রিনে মেনশন থাকবে। বারসিদ শেখ জানিয়েছেন, ভ্যানিলা চাষের পর কোথায় বিক্রি করা যায় এসব নিয়ে যদি একটু বলেন। আর উনি 8 থেকে 9 বছর ধরে নারকেল গাছ লাগিয়েছেন, কিন্তু কোনো মোচ বা ফুল আসছে না, বৃদ্ধিও তেমন হয়। এর প্রথমে আমি আপনার নারকেল গাছের সমাধানটি জানাই। 8 থেকে 9 বছরে নারকেল গাছে মোচ না আসা এবং বৃদ্ধি কম হওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাকে মাটি পরীক্ষা করা জরুরি। কারণ পুষ্টির ঘাটতি, জলবদ্ধতা এবং অতিরিক্ত শুষ্কতা, যদি আপনার মাটি খুব শুকনো থাকে এবং পর্যাপ্ত আলো না পাওয়া যায়। নারকেল চাষের জন্য কিন্তু টানা 9 ঘন্টা সূর্যের আলো অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার নারকেল গাছটি পর্যাপ্ত আলো পাচ্ছে কিনা। এছাড়াও শিকড়ের সমস্যা বা রোগ ও পোকার আক্রমণ বিভিন্ন কারণ হতে পারে।
শুধু সার বাড়িয়ে দেওয়াই সঠিক হবে না, তাই আপনি সবার প্রথমে আপনার মাটিটি পরীক্ষা করুন আর দেখুন আপনার নারকেল গাছটি একটি উপযুক্ত পরিবেশ পাচ্ছে কিনা বৃদ্ধির জন্য। এছাড়াও হতে পারে আপনি কি জাত নির্বাচন করেছিলেন। আপনি যদি হাজারি জাত নির্বাচন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 8 থেকে 9 বছর হয়েই যায় নারকেলে ফল আসতে। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে ভ্যানিলা উৎপাদনের পর কোথায় বিক্রি করবেন। উত্তর হলো, ভ্যানিলা উৎপাদনের পর ভালো দামে বিক্রি করতে হলে সরাসরি ভ্যানিলা প্রসেসর, মশলা ব্যবসায়ী বা ফুড ফ্লেভারিং কোম্পানি বা রপ্তানিকারকদের সাথে যোগাযোগ করা ভালো। কাঁচা সবুজ ভ্যানিলার চেয়ে সঠিকভাবে কিউরিং এবং গ্রেটিং করা ভ্যানিলা সাধারণত বেশি মূল্য পাওয়া যেতে পারে। সনাতনী সলভ থেকে একটি প্রশ্ন এসেছে, নারকেল গাছ কোন সময় লাগানো সঠিক। প্রথমেই আমি বলে নিই, সব সময় আপনি যে কোনো গাছ লাগাতে পারেন, শুধুমাত্র অতিরিক্ত বর্ষা, অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম, এই 3টি সময়ে গাছ লাগানো উচিত নয়। এবার যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রেই সঠিক সময় হলো বর্ষার শুরু, সাধারণত জুন থেকে জুলাই মাস। এই সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, তাই নতুন চারা সহজেই শিকড় বিস্তার করতে পারে। তবে আপনি যদি ভালো সেচ ব্যবস্থা দিতে পারেন, সেখানে বর্ষার আগে বা বর্ষার পরেও নারকেল চারা লাগানো যায়। চারা লাগানোর সময় জলবদ্ধতা যেন না থাকে সেটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আসুন দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি কি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভ্যানিলা ও গোলমরিচের চারা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবেন। একটি অর্কিড প্রজাতির গাছ, এটি আংশিক ছায়া ও আর্দ্র পরিবেশে জন্মায়। এই গাছের বেড়ে ওঠার জন্য একটা সাপোর্ট প্রয়োজন হয় বা অবলম্বন প্রয়োজন হয়। এর ফুল হাতে পরাগায়ন করতে হয়, ফল সংগ্রহের পর প্রসেসিং করে বাজারজাত করতে হয়। আর গোলমরিচ হলো সুস্থ রোগমুক্ত লতা থেকে এর চারা তৈরি করতে হয়। ছায়াযুক্ত পরিবেশ ও শক্ত সাপোর্ট গাছের প্রয়োজন। ভালো জল নিষ্কাশনযুক্ত এবং জৈব পদার্থ সমৃদ্ধ মাটি খুব উপযোগী। সঠিক পরিচর্যায় 3 থেকে 3.5 বছর পর ফলন শুরু হয়। যখনই আপনারা এর চারা নির্বাচন করবেন, এর চারা কিনতে যাবেন, তখন অবশ্যই এটা অরিজিনাল কিনা জেনে নেবেন এবং এদের মাদার গাছের বয়স জেনে নেবেন, তবেই আপনারা এ থেকে উন্নত মানের চারা পাবেন। শেখ ইসলাম বাবু প্রশ্ন করেছেন, নারকেল গাছের জাত নির্বাচন করব কিভাবে, মানে কোন জাত কোন ধরনের মাটিতে ভালো হয়। নারকেলের জাত নির্বাচন করার সময় শুধু মাটি নয়, আপনার এলাকার জলবায়ু, জল নিষ্কাশির ব্যবস্থা ও চাষের উদ্দেশ্যও দেখতে হবে। এই যেমন ধরুন, বেলে বা দোআঁশ মাটি ও উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে উপযোগী লম্বা জাত বা উপযুক্ত হাইব্রিড ভালো ফল দিতে পারে এমন জাত। মাঝারি উর্বর বা দোআঁশ মাটিতে ডোয়ার্ফ ও হাইব্রিড জাত ভালোভাবে করা যায় যদি সেচ ও সার ব্যবস্থাপনা ঠিক থাকে। জলাবদ্ধ বা খুব ভারী কাদামাটিতে আগে ভালো ড্রেনেজ তৈরি করা জরুরি। শুধু জাত পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার এলাকার জন্য পরীক্ষিত জাত বেছে নেওয়া এবং রোগমুক্ত ভালো মানের চারা নির্বাচন করা। অশোক সিনহা বাবু এবং সপ্তশীর গিরিবাবু প্রশ্ন করেছেন, নারকেল ও গোলমরিচের চারা কোথায় পাবো ভালো জাতের। বিভিন্ন উন্নত জাতের নারকেলের চারা, গোলমরিচ, ভ্যানিলা এবং বিভিন্ন রকমের ফলের চারা আমাদের বটানিক হেভেন নার্সারিতে আছে। আপনারা চারা নিতে বা এই সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে। অবশ্যই মনে রাখবেন, ভালো জাত ও সুস্থ চারা নির্বাচন করে চাষ শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভ্যানিলার মাটি কেমন হওয়া উচিত এই নিয়ে একটি ভিডিও দিন। ভ্যানিলা চাষ সম্বন্ধে বিস্তারিত ভিডিও বাবা আমাদের চ্যানেলে শেয়ার করেছেন, আমি সেই লিঙ্কটা উপরে দিয়ে দিলাম, আপনারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন। আর আপনি যখন বললেন অবশ্যই ভ্যানিলা চাষের জন্য মাটি কেমন হওয়া উচিত, মাটির পিএইচ কত রাখা ভালো, কিভাবে মাটি তৈরি করবেন এবং ড্রেনেজ কিভাবে করবেন, এই সমস্ত নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি খুব শিগগিরই দেব। ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো চারার দাম সম্পর্কিত তথ্যের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ওখানে আপনারা উত্তর পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন আমার কাছে এসেছিল, উইপোকা দমনের জৈব উপায় কি।
নিমখোল মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। নিয়মিত ব্যবহার করলে উইপোকার চাপ কমতে সাহায্য করবে। এছাড়াও আপনি নিম পাতা বা নিমের জৈব উপাদান ব্যবহার করা যেতে পারে। মাটিতে অতিরিক্ত শুকনো জৈব আবর্জনা বা কাঠ জমিয়ে রাখবেন না, এগুলো উইপোকার আশ্রয় হতে পারে। আক্রান্ত গাছের গোড়া আলতো করে সরিয়ে উইয়ের বাসা বা কলোনি কোথায় আছে তা খুঁজে দেখুন। আক্রমণ যদি খুব বেশি হয়, শুধু নিমখোল দিয়ে বড় আক্রমণ নিয়ন্ত্রণ নাও হতে পারে। তখন আপনার ফসল ও মাটির ধরন অনুযায়ী অনুমোদিত টার্মিসাইড ব্যবহার করতে হবে এবং লেবেলে দেওয়া মাত্রা মেনে চলতে হবে। আমার কাছে আরো একটি প্রশ্ন এসেছিল যে ভ্যানিলার সাপোর্ট গাছ হিসেবে কি লেম্বু গাছ ব্যবহার করা যাবে? সবসময় মনে রাখবেন, ভ্যানিলার জন্য সাপোর্ট গাছ আইডিয়ালি যেরকম হওয়া উচিত সেটি হলো হালকা এবং আংশিক ছায়া দেয়, মানে 50 to 60% শেড প্রয়োজন। বাকল খুব মসৃণ নয়, যাতে ভ্যানিলার শিকড় আঁকড়ে ধরতে পারে, মানে বাকলটাকে হতে হবে খসখসে। মসৃণ ছালযুক্ত গাছ হলে সেই গাছ সাপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত রস বা আঠা বা বিষাক্ত পদার্থ নিঃসরণ যেন না হয় সাপোর্ট গাছটি থেকে, এবং এমন গাছ যেটা নিয়মিত ছাঁটাই করা যায় যাতে অতিরিক্ত ঘন ছায়া না হয় আর মাটিতে ভালোভাবে প্রতিষ্ঠিত ও শক্ত গাছ হয়। আপনার খামারটি দেখতে চাই, এটি কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমার বাবার এই খামারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসার আগে অবশ্যই ফোন করে সময়টি নিশ্চিত করে নেবেন। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি করা আমার পক্ষে অন্যান্য ভিডিও করার তুলনায় অনেক বেশি কঠিন ছিল, কারণ বাবা চলে যাওয়ার পর আমাদের প্রশ্ন উত্তর পর্বের ভিডিও এই প্রথম। আর এর আগে যতবারই আমি আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বের ভিডিও শেয়ার করেছি সেগুলো ছিল বাবার মুখ থেকে দেওয়া উত্তর। প্রতিবারেই আমি ক্যামেরার পিছন থেকে প্রশ্নগুলি বলতাম এবং সেগুলো বাবা আপনাদের উত্তর দিতেন। তাই আজকের এই ভিডিওটা করা আমার পক্ষে খুব কঠিন ছিল। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া বাবার এই জার্নি এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এই বটানিক হেভেন চ্যানেলে আপনারা কি পরিবর্তন দেখতে চান বা কৃষি সম্পর্কিত কি তথ্য পেলে আপনারা আরও উপকৃত হবেন সেটা নিশ্চয়ই জানাবেন। আজকের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ পর্বটি এখানেই শেষ করছি। আজ যেসব প্রশ্নের উত্তর দিতে পারলাম না সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রশ্ন থেকেই তৈরি হবে আবার পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন এবং গাছের যত্ন নিন।